আমার টিমের আমি তিনজন আছে, তিনজনই অ্যাড আছি আজকে। হ্যাঁ হ্যাঁ। ফেসবুক থেকে যে সুজল পোস্ট দিছে। আমি করি। লাইভ তো শুরু হয়েছে। লাইভ গেলে ফেসবুকে লাইভটা চলে গেলে তুমি ক্লাস ইয়াটা শুরু করে দিতে পারো, কিন্তু কেউ শুরু যাচ্ছে না তো সমস্যা এখানে। হয়েছে। আর ভাবতেছি বুঝছো ইমন, প্রত্যেকটা পোস্টে এখন থেকে মোটো লাগাই দিব, কি বলতো? লাগানো যাবে? এমন একটা হেডফোন নিয়ে নাও, নাহলে ঝামেলা দেবো কিন্তু। কথা কি বোঝা যাইতেছে না? হ্যাঁ, বুঝে কথা যেতেছে, ক্লিয়ার। কিন্তু মিটিং এর মাঝখানে আমার ঝামেলা হলে আগে থেকে হেডফোন নিয়ে নাও। আমরা তো এটা ছিল না। হুম। এইচআর টিম থেকে লিমন, তারপরে হলো সিয়াম, আচ্ছা, এরা কেউই লাইভ না। লাইভ দীপু, বুঝেন? লাইভ মনে হয় শুরু হয়ে গেছে। তুমি একটু চেক করে রিশাদকে ফ্লো দিয়ে দাও। রিশাদ শুরু করে দিক অফিসিয়াল ভাবে। একটু চেক করে নাও, এনশিওরে রিশাদকে ফ্লোর দিয়ে দাও। হ্যাঁ, লাইভ শুরু হয়েছে। এই শুরু করো রিশাদ। শুরু করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, নিজ নিজ জায়গায় শারীরিক ভাবে এবং মানসিক ভাবে সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটি আয়োজিত আজকের এই অনলাইন সেমিনারে। আজকে এই অনলাইন সেমিনারে আপনাদের সাথে যুক্ত আছি আমি মোহাম্মদ রিশাদ, স্পিকার্স অফিসার ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটি। এবং আমাদের সাথে আজকে যুক্ত আছে স্পিকার হিসেবে মোহাম্মদ ইমন হোসেন, ফাউন্ডার ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটি। এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ। এবং ফেসবুকে লাইভে যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের আমাদের এই অনলাইন সেমিনারটির বিষয় হচ্ছে স্টিগমা অফ ড্রিম এ সাইকোলজিক্যাল এক্সপ্লোরেশন। অর্থাৎ স্বপ্নের ভিতরে আমরা যে বিভ্রান্তিকর জিনিস দেখি, বা এমন আমরা অনেক স্বপ্ন দেখি যেগুলো আমাদের বাস্তব জীবনের সাথে ঘটে যায় বা মিলে যায়, সেইগুলোর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আজকে এই নিয়ে আলোচনা হবে। আহ, তো আমরা স্বপ্নে অনেক কিছু দেখে থাকি যেগুলো আমাদের বাস্তব জীবনের সাথে আমরা অনেক সময় মনে করি যে না, এই জিনিসগুলো আমরা দেখি বা কেন এরকম হচ্ছে, বা এটা কি আমাদের উপর কোনো খারাপ এফেক্ট ফেলবে কি ফেলবে না। সেই বিষয়ে আজকে আমাদের সাথে আহ, ইমন এই বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি সরাসরি আজকে ইমনের কাছেই চলে যাব যে ইমন, আপনি যদি বিস্তারিতভাবে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেন, এবং আমরা আলোচনা থেকে জানবো, এবং সবাই নিজের কাছে কিছু প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করব। কারো জানার ইচ্ছা থাকলে যে তাদের পার্সোনাল অভিজ্ঞতা থেকে কিছু বলতে চাইলে বলতে পারবেন। তো আমরা সবাই আজকে এই লাইভে যুক্ত থাকব, এবং আজকের এই সেমিনারটি যুক্তিযুক্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমি আজকে সরাসরি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ইমনের কাছে। ইমন। ধন্যবাদ রিশাদ। সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সেমিনারটিতে জয়েন করার জন্য আপনাদের মূল্যবান সময় দিয়ে। আমি মোহাম্মদ ইমন হোসেন, ঢাকা কলেজ মনোবিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের স্টুডেন্ট এবং ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটির ফাউন্ডার। আজকে যে সেমিনার বা প্রেজেন্টেশনের যে টপিক সেটা হলো দ্য এনিগমা অফ ড্রিম, বা স্বপ্নের রহস্য, সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে স্বপ্নের ব্যাখ্যা কি হয়, স্বপ্ন কিভাবে হয়, এই জিনিসগুলো নিয়ে মূলত আলোচনা করব। আর স্বপ্ন এমন একটা জিনিস যেটা সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করলেও সেটা অ্যাকচুয়ালি কারেক্টলি ব্যাখ্যা করা যায় না, কারণ স্বপ্ন আসলে মানে
যে কোনো জিনিস ধরেন আপনি যদি আপনার স্বাস্থ্য পরীক্ষা করেন সেটা মেশিন দিয়ে বা আপনি নিশ্চয়ই অবজার্ভ করতে পারবেন, কিন্তু স্বপ্ন একমাত্র জিনিস যেটা সায়েন্স সরাসরি অবজার্ভ করতে পারে না। তো এখানে বিভিন্ন থিওরি আছে, অনেক অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দিছে, বাট আমি আজকে আমার প্রিয় সাইকোলজিস্ট সিগমন্ড ফ্রয়েডের থিওরি নিয়ে আলোচনা করব। আর মানে সিগমন্ড ফ্রয়েডের যে বইগুলো আছে স্বপ্নের উপর বা বিভিন্ন অন্যান্য আর্টিকেল, এগুলো থেকে ইনফরমেশন নিয়ে এখানে যে তথ্যগুলো দিয়েছি সেগুলো বলার চেষ্টা করব। আর পাশাপাশি আমার কিছু অপিনিয়ন শেয়ার করব। চাইলে আপনারাও আপনাদের সেই ইনফরমেশন গুলোর উপর আপনাদের অপিনিয়ন শেয়ার করতে পারবেন। আর যেহেতু আমি আমার অপিনিয়ন শেয়ার করব, তো এখানে ভুলও থাকতে পারে। আপনাদের যদি মনে হয় যে এটা ভুল, আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা আমার মনে হয় এরকম। তো প্রথমেই আর কি ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কখনো কোনো জায়গায় ভুল হয় সেটা ধরিয়ে দিবেন। তো প্রথমেই আচ্ছা দীপু, এটা আকরামকে মেসেজ দাও। নিশাদ, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাইতেছে? জি জি, আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। প্রথমে আসি তোমার হাউ টু উই ড্রিম, আমরা কিভাবে স্বপ্ন দেখি বা স্বপ্নটা আসলে কি, স্বপ্ন কোন জায়গা থেকে, আমরা যখন ঘুমাই তখন স্বপ্ন কোন জায়গা থেকে আমাদের মস্তিষ্কে আসে বা আমরা কিভাবে সেই জিনিসটা ইমাজিন করি। আজকে প্রথমে বললাম যে স্বপ্নের অনেক থিওরি আছে, বাট আমি আমার প্রিয় ব্যক্তি সিগমন্ড ফ্রয়েডের থিওরি নিয়ে আলোচনা করব। ওনার মতে স্বপ্ন, আমরা যে স্বপ্নগুলো দেখি সেগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে, মানে অবচেতন মন থেকে। অবচেতন মনের যে ইচ্ছাগুলো আছে সেইখান থেকে স্বপ্নগুলো আসে, এবং স্বপ্নের যে অবজেক্ট, মানে স্বপ্নে আমরা যা কিছুই দেখি না কেন, বাড়ি হোক, সাপ হোক বা কোনো মানুষ হোক, সবগুলোই আমাদের মস্তিষ্কের যে একটা সাবকনসিয়াস পার্ট আছে সেইখান থেকে আসে। সাবকনসিয়াস মাইন্ড বা সাবকনসিয়াস পার্ট হলো আমাদের মস্তিষ্কের, আমরা যখন চেতন অবস্থায় থাকি, আমরা কিন্তু সবকিছুই মনে করতে পারি না। মানে আমরা চেতন অবস্থায় আমাদের আশেপাশে যা হয় সেগুলো দেখি, বা আমাদের 10-15 বছর আগে কি হয়েছে বা আমাদের একদম জন্মের পর থেকে কি হয়েছে অ্যাকচুয়ালি একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু বলতে পারে না। কিন্তু আমাদের সাবকনসিয়াস ব্রেনের সাবকনসিয়াস পার্ট এমন একটা জায়গা যেখানে এই সব ইনফরমেশন গুলো, মানে আমাদের জন্মের পর থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছুই সেখানে কোনো না কোনো ভাবে আছে। হয়তো সেটা খুব গভীরে আছে, তার জন্য আমরা মনে করতে পারি না, কিন্তু সেখানে সেগুলো আছে। এবং আমরা যখন স্বপ্ন দেখি, সেই স্বপ্নের যে আশেপাশে পরিবেশটা থাকে, স্বপ্নের যে আবহাওয়া পরিবেশ, স্বপ্নের যে অবজেক্ট, মানুষ, প্রাণী বা গাছপালা যাই থাকুক না কেন, সবকিছুই আমাদের সেই যে পুরানো যে স্মৃতি বা পুরাতন মেমোরি গুলো আছে সেইখান থেকেই সিম্বল আকারে আসে। সেইখান থেকেই সেই মেমোরির সাহায্য নিয়েই আমাদের স্বপ্ন তৈরি হয়। তো স্বপ্ন আসলে অ্যাকচুয়ালি এটাই ছিল স্বপ্নের ডেফিনিশন, যে স্বপ্ন আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে, অর্থাৎ আমাদের যে আমাদের মস্তিষ্কে যা কিছু আছে সেইখান থেকে স্বপ্ন আসে। আমরা যা কিছু কোনোদিন দেখিনি বা যেটা সম্পর্কে আমাদের ধারণা নাই সেটা আমরা কখনোই স্বপ্নে দেখতে পাই না। আমরা হয়তো অনেক সময় অদ্ভুত জিনিস দেখি স্বপ্নে, সেই সময় ভাবি যে আসলে এই জিনিসটা হয়তো বাস্তবের কোনো অস্তিত্ব নাই, কিন্তু আপনি স্বপ্নে যেটা দেখবেন সেটা বাস্তবে অস্তিত্ব নাই, বাস্তবে অস্তিত্ব নেই এমনটা হতেই পারে না। কারণ আপনি যা কিছু দেখেছেন সেইগুলো হয়তো কোনো না কোনো ভাবে মডিফাই হয়ে আপনার স্বপ্নের মাধ্যমে আসে। এটা ছিল আমরা স্বপ্নে কিভাবে দেখি এটার ব্যাখ্যা। আর স্বপ্ন দেখার জন্য স্বপ্ন তো অনেক ভাবে দেখা যায়, ঘুমিয়ে স্বপ্ন দেখা যায়, এমনিতে স্বপ্ন দেখা যায়, কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ঘুমিয়ে আমরা যে স্বপ্ন দেখি, মানে রাতে যে ঘুমানোর পরে যে স্বপ্নগুলো দেখি সেইগুলো নিয়ে। তো প্রথমেই স্বপ্ন দেখার জন্য প্রথমে অবশ্যই ঘুম দরকার। ঘুম আসার পরে আমরা স্বপ্ন দেখবো। ঘুমের কিছু স্টেজ থাকে, এটা সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে, যে ঘুমেরও কিছু 5টা স্টেপ থাকে। এবং এই আমরা যখন ঘুমাই, যখন আমরা ঘুমানোর জন্য শুই বা শুয়ে চোখটা বন্ধ করি, তখন হলো ঘুমের ফার্স্ট স্টেজ। এবং তখন থেকে আমরা যখন ঘুমাতে যাই তখন থেকে আমাদের ব্রেনের ওয়েভ স্লো হতে থাকে। আস্তে আস্তে আমরা যখন ঘুমের গভীরে যাইতে থাকি, ব্রেনের ওয়েভ তত আস্তে আস্তে স্লো হইতে থাকে। এবং ব্রেনের ওয়েভ যখন স্লো হইতে থাকে তখন আস্তে আস্তে আমাদের কনসিয়াসনেস থেকে আমরা দূরে সরে সাবকনসিয়াস মাইন্ডে ঢুকতে থাকি। মানে আমরা বলতে পারি যে অজ্ঞান হইলে যে অবস্থা হয়,
মানে কোন আশেপাশে কি হইতেছে সেদিকে নজর থাকে না। তো আমাদের ব্রেনের ওয়েভ যখন স্লো হইতে থাকে, ধরেন গামা থেকে আস্তে আস্তে ডেল্টাতে নামলো, ডেল্টা থেকে বিটাতে নামলো, বিটা থেকে আলফাতে নামলো, এরকম আস্তে আস্তে যখন ধীরে ধীরে স্লো হইতে থাকে, তখন আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে বাইরের জিনিসগুলো থেকে উদ্দীপন বা স্টিমুলাস গ্রহণ করতে ধীরে ধীরে বন্ধ করে দেয় এবং পুরোপুরি সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায়। এবং যখন এভাবে সাবকনসিয়াস মাইন্ডে পুরোপুরি ঢুকে যায় তখনই আমরা স্বপ্ন দেখি। তো এটা মানে প্রপারলি ব্যাখ্যা করি। প্রথমে স্টেজ ওয়ানে যেটা হয়, মানে স্টেজ ওয়ান হলো আমরা যখন একদম শুই বা যখন ঘুমের একদম মানে আবসা আবসা ঘুম ধরে, বা আমরা যেটাকে বলে ঝিমাই। তো এটা হলো স্টেজ ওয়ানে, এবং এটা খুবই অল্প সময়ের জন্য থাকে, হয়তো 5-6 মিনিট বা 10-12 মিনিট এরকম সময়ের জন্য থাকে। তারপরে হলো স্টেজ টু। স্টেজ টু হলো সবচেয়ে ডিপ স্লিপ। মানে স্টেপ টু আমরা যেটাকে বলি কাঁচা ঘুম, যে ঘুমানোর পরে এই ঘুম থেকে এই ডিপ স্লিপ বা স্টেজ টু থেকে এই স্টেপ টু থেকে আপনার কাউকে জাগ্রত করা খুবই কঠিন, কারণ আপনি খুব একদম রাতে 3-4টার সময় কাউকে ঘুম থেকে উঠাইতে পারবেন, কিন্তু যখন কেউ খুব ডিপ স্লিপে থাকবে, মানে মাত্র সে ঘুমে ঢুকছে, এটাকে বলতেছে ডিপ স্লিপ, এই টাইমে কাউকে ঘুম থেকে উঠাইতে সবচেয়ে বেশি কষ্ট হয়। এবং তাকে যদি এই টাইমে যদি কাউকে ঘুম থেকে জাগ্রত করা হয়, তাহলে তার মধ্যে একটা নেগেটিভ ইফেক্ট পড়ে। তো তারপরে স্টেজ থ্রিতে হলো আমাদের যেটা বললাম প্রথম থেকে, আমরা যখন আস্তে আস্তে গভীরে প্রবেশ করব, মানে ঘুমের গভীরে যেতে থাকবো, আমাদের ব্রেনের ওয়েভ আস্তে আস্তে স্লো হতে থাকবে। স্টেজ থ্রিতে আমাদের ব্রেনের ডেল্টা ওয়েভ চলতে থাকে। এটা অনেক বেশি স্লো, এই ওয়েভটা অনেক বেশি স্লো। এবং তারপরে স্টেজ ফোরে যখন যায়, তখন আমাদের মানে রেগুলার বলতে আমরা সাধারণভাবে যে এখন যেভাবে কথাবার্তা বলতেছি বা স্বাভাবিকভাবে যেমন আমরা বাইরে থেকেও স্টিমুলাস নিতেছি, বাইরে থেকে সাউন্ড আসলে সেগুলো শুনতেছি, বাইরে থেকে কেউ আমাদের স্পর্শ করলে সেগুলো শুনতেছি, ঘুমের মধ্যে কিন্তু এই জিনিসটা আমরা করতে পারি না। কিন্তু স্টেজ ফোরে যখন আসি তখন আমরা এই কাজগুলো করতে পারি, আবার ঘুমের ভিতরে থাকি। মানে এই সময় হলো কাউকে ঘুম থেকে জাগ্রত করার উপযুক্ত সময়। মানে এই সময় যেহেতু ঘুমের ভিতরে থাকে, বাইরেও থাকে, মানে একটা বলে এটাকে মানে মিডিয়াম পর্যায়ে থাকে, দুইটা সমন্বয় থাকে আর কি। আর তারপরে যেটা আছে স্টেজ 5, সেটা হলো রিম স্লিপ। এটা এই রিম স্লিপ স্টেজে যখন থাকি তখনই অ্যাকচুয়ালি আমরা স্বপ্ন দেখি, এবং আমরা এই রিম স্লিপ স্টেজ নিয়ে আজকে কথা বলবো। এই রিম স্লিপ স্টেজে আমাদের ব্রেনের ওয়েভ সবচাইতে বেশি স্লো থাকে, এবং আমাদের ব্রেনের ওয়েভ যখন সবচাইতে বেশি স্লো থাকে, এটাকে বলে আলফা ওয়েভ। এই ওয়েভে যখন আমাদের ব্রেন থাকে, তখন আমাদের ব্রেন একদম পুরোপুরি আনকনসিয়াস মাইন্ডে থাকে, মানে আমাদের কনসিয়াসনেস কাজ করে না, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দিকে খেয়াল থাকে না। আমরা তখন চলে যাই এমন একটা জায়গায়, সেই জায়গায় আমাদের একদম জন্ম থেকে এই পর্যন্ত যা কিছু আছে সবকিছুই এই মস্তিষ্কের এই অংশে থাকে, এবং আমরা এই রিম স্লিপ স্টেজে এই জায়গাটাতেই অবস্থান করি। তো আমরা এখানে একটা আপনার চার্টের মতো দিছি। এটা হলো আপনার উপরের দিকে হলো স্লিপ স্টেজ, মানে একদম উপরে আছে অ্যাওয়েক, তারপরে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 4, এবং নিচের দিকে যেটা গেছে আওয়ার অফ স্লিপ, মানে 1 ঘন্টা ঘুমাইছি, তারপরে 2 ঘন্টা ঘুমাইছি, 3 ঘন্টা ঘুমাইছি, 4 ঘন্টা, 5 ঘন্টা এইভাবে গেছে। তো এখানে দেখেন প্রথম 1 ঘন্টা একটা রিম স্লিপ হয়েছে, মানে 1 ঘন্টা পরে আমি একটা ড্রিম দেখছি, 3 ঘন্টা পরে আরেকটা ড্রিম দেখছি, 5 ঘন্টা পরে আরেকটা ড্রিম দেখছি, এইভাবে গেছে। মানে এভারেজে বলতে পারেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর পর আমরা স্বপ্ন দেখি। এটা ছিল আপনার স্বপ্নের বেসিক প্রসেস, মানে আসলে স্বপ্ন কিভাবে দেখি, স্বপ্ন পর্যন্ত কিভাবে যাই। এবার মানে স্বপ্নের মূল ব্যাখ্যা, মানে আজকে যে মূল আলোচনা সেইখানে আসি, যে স্বপ্ন আসলে কিভাবে হয়, স্বপ্ন কেন দেখি, তারপরে স্বপ্ন আসলে কেন সত্যি হয়। এখানে যেমন এই স্লাইডটা যেটা আছে, ডো ড্রিমস কাম ট্রু। স্বপ্ন কি আসলে সত্যি হয়? অনেক স্বপ্ন কিন্তু সত্যি হয়। আমরা বাংলাদেশের মানুষ একটা জিনিস বিশ্বাস করি, যে ভোরের স্বপ্ন সত্যি হয়। অনেক সময় কিন্তু এটা সত্যি হয়, যে আমরা একটা স্বপ্ন দেখছি, সেটা হয়তো সেই দিনই দেখা গেছে সত্য হয়েছে, ওইরকম কোন একটা সেম ওইরকম না হলেও কাছাকাছি একটা কোনো কিছু হয়তো হয়েছে, বা আপনার 3-4 দিন বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে দেখা যায় সেই আমরা যে স্বপ্নটা দেখছি সেটা সত্য হয়েছে। তো এগুলো আসলে কেন হয়? তার আগে এটা কেন হয়, ইসলাম রিলিজিয়াস পার্সপেক্টিভে যদি বলি, মানে ধার্মিক দিক থেকে, আসলে সবকিছুই তো সৃষ্টিকর্তা থেকে আসে, বাট সেটা কোনো না কোনো মাধ্যমে তো অবশ্যই থাকে।
মাধ্যম ছাড়া সৃষ্টিকর্তা কোনো কিছু দেয় না। তো সেই মাধ্যমটাই আমি বলবো। কারণ এই কথা বলে নিলাম এই কারণে যে অনেকে আবার হয়তো পরে বলতে পারেন যে নাস্তিক, মানে নাস্তিক হয়ে গেছি। এর জন্য বলতেছি যে স্বপ্নকে সত্যি হয় এটার পিছনে অন্য কারণ আছে। যাই হোক, স্বপ্ন মানে আমরা যখন স্বপ্ন দেখি, প্রথমে বললাম যে আমাদের স্বপ্নগুলো সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে। আমাদের সাবকনসিয়াস মাইন্ড এমন একটা জায়গা যেখানে মানে অনেকে বলে যে সৃষ্টিকর্তা এই সাবকনসিয়াস মাইন্ডে থাকে। মানে সাবকনসিয়াস মাইন্ড জানে না বা সাবকনসিয়াস মাইন্ড পারে না এমন কোনো কিছুই নেই। যে আপনি যে জিনিসটা আপনি জানেন না, মানে আপনি অ্যাকচুয়ালি প্রকাশ করতে পারেন না, সেই জিনিসটা আপনার সাবকনসিয়াস মাইন্ড জানে। এবং সাবকনসিয়াস মাইন্ডের অ্যানালাইসিস দক্ষতা এত বেশি যে মানে অনেক একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে দেখছি যে অ্যানালাইসিস ক্ষমতা এত বেশি যে আপনার আশেপাশে কি হচ্ছে সেগুলো কিন্তু সাবকনসিয়াস মাইন্ড সবসময় অবজার্ভ করেই, মানে সাবকনসিয়াস মাইন্ডে যাইতে প্রবেশ করতে থাকে এই আশেপাশের জিনিসগুলো দেখে, বা আপনার গত 2-3 বছরের যে ঘটনাগুলো ঘটছে, বা আপনার গত 2-3 দিনে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো অ্যানালাইসিস করে আপনার আগামী 1 সপ্তাহ বা আগামী 2 সপ্তাহে কি কি হবে এই সবকিছু সাবকনসিয়াস মাইন্ড মানে আগে থেকে বুঝে ফেলে। এটা হলো সাবকনসিয়াস মাইন্ডের অ্যানালাইসিস দক্ষতা। তো এই যে অ্যানালাইসিস দক্ষতা, এটার কারণে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড, ধরেন আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ড একটা জিনিস বুঝতে পারছে যে হয়তো কালকে বা আগামী 3 দিন পরে এই ঘটনাটা হবে, কিন্তু অ্যাকচুয়ালি মানে এই অ্যানালাইসিস করতে পারে ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তো ভুল হইতে পারে। মানুষ যেহেতু ভুল করে, মানুষের মস্তিষ্ক অবশ্যই ভুল করবে। তো ধরেন একটা জিনিস সাবকনসিয়াস মাইন্ড ধরেন অনুমান করছে 3 দিন পরে এই ঘটনাটা ঘটবে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি 3 দিন পরে ঘটলো না, সেটা ঘটলো 5 দিন পরে। কিন্তু সাবকনসিয়াস মাইন্ড তো সেটা ধরে রাখছিল 3 দিন পরে ঘটবে। 3 দিন পরে যখন সেই ঘটনাটা ঘটে নাই, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড কি করবে, বারবার চাইতে থাকবে এই ঘটনাটা কেন ঘটলো না, এই ঘটনাটা ঘটতেই হবে। কারণ আমি যেহেতু চাইছি, সাবকনসিয়াস মাইন্ড আসলে আমরা সাইকোলজির যারা স্টুডেন্ট তারা জানি যে অবচেতন মন কখনো না জিনিস শুনে না, বা এটা সবসময় মানে যেটা ভাবে সেটাই করতে চায়। এর জন্য মানে যেহেতু 3 দিনের মাথায় অনুমান করছিল, কিন্তু 3 দিনের মাথায় সেই ঘটনাটা ঘটে নাই, তার মানে সেটা 3 দিনের মাথায় আপনি যখন রাতে ঘুমাইবেন, সাবকনসিয়াস মাইন্ড তখন আপনার স্বপ্নের কন্ট্রোল তো তার কাছে, তো আপনার স্বপ্নের মাধ্যমে সেই ঘটনাটা নিয়ে আসবে। মানে সিগমন্ড পয়েন্ট যেটা বলছিল, আমাদের স্বপ্ন হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কি বলে যেটা পূরণ হয় না, যে ইচ্ছাগুলো পূরণ হয় না সেই পূরণগুলোর একটা প্রতিচ্ছবি। মানে এই যে আপনার সাবকনসিয়াস মাইন্ড অনুমান করছিল 3 দিন পরে একটা ঘটনা ঘটবে, সেটা ঘটলো না, তো তখন কি করলো, আপনার 3 দিনের মাথায় যখন আপনার রাতে ঘুমালেন, তখন আপনার স্বপ্নের মাধ্যমে সেই ঘটনাটা ঘটাইলো। এবং আপনি সেই স্বপ্নটা দেখলেন, ঠিক আছে, আপনি সেটা আপনি ঘুম থেকে উঠে ভাবলেন হ্যাঁ এটা তো স্বপ্ন দেখছি, স্বপ্ন আর কি। কিন্তু কি হলো যে কি বলে আপনি তার পরের দিন বা 2-3 দিন পরে দেখলেন যে সেই ঘটনাটা আসলে অ্যাকচুয়ালি সত্যি সত্যি আপনার বাস্তবে ঘটছে। তখন আপনি মনে মনে ভাবলেন যে আসলে এটা আমি তো স্বপ্ন দেখছিলাম, তার মানে কি আমার স্বপ্ন যেটা দেখছিলাম সেটা সত্য হলো। অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ বা সিগমন্ড ফ্রয়েডের যে তথ্য আছে সেটা অ্যানালাইসিস করে আমি যেটা বুঝছি যে আসলে আমরা যে আমাদের স্বপ্নগুলো যখন সত্যি হয়, সেই সত্যি হওয়ার পিছনেই কারণটা অ্যাকচুয়ালি এইটা, আপনার সাবকনসিয়াস মাইন্ড যখন ভুল অ্যানালাইসিস করে, সেই ভুল অ্যানালাইসিস করে হয়তো সে অ্যানালাইসিস করছে 3 দিনের মাথায় আপনার সাথে একটা ঘটনা ঘটবে, সেটা 3 দিনের মাথায় না ঘটে 5 দিনের মাথায় ঘটলো, কিন্তু 3 দিনের মাথায় যেহেতু ঘটে নাই, আপনার সাবকনসিয়াস মাইন্ড 3 দিনের মাথায় আপনাকে স্বপ্ন দেখাবে এই ঘটনাটা, কারণ সাবকনসিয়াস মাইন্ড সবসময় যেটা চায় সেটা করতেই চায়। এর জন্য আপনাকে স্বপ্ন দেখাইছে, এবং আপনি স্বপ্ন দেখলেন আজকে এবং কালকে বা পরশুদিনই সেই ঘটনাটা সত্যি হয়ে গেল। এভাবে তো হয়তো এইভাবেই আপনার যে স্বপ্নগুলো সত্যি হয় সেটার পিছনে সাইকোলজিক্যাল বা সায়েন্টিফিক কারণগুলো হইতে পারে এটা। তারপরে আসি স্বপ্ন, আপনি যে স্বপ্ন দেখেন স্বপ্নের একটা পরিবেশ থাকে। তারপরে যেটা বললাম আপনার স্বপ্ন, আমি যেটা প্রথম থেকে বলে আসছি, স্বপ্ন পুরোটাই সাবকনসিয়াস মাইন্ড থেকে যেহেতু আসে, আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকেই আপনার স্বপ্নের পরিবেশটাও আসে। তো আসলে পরিবেশটা কিভাবে তৈরি হয় সেটা যদি বলি, কে জন্য হ্যান্ড রেজ করছে? মাসুদ। আচ্ছা ইমন, স্বপ্ন বলতে কি আমরা যেটা স্বপ্ন দেখি রাতের বেলা ওই স্বপ্ন, না আমরা ভবিষ্যতে কোনো কিছু করতে যাব ওই স্বপ্ন? কাইন্ডলি যদি বলতো। মাসুদ বলো।
বললাম তো ওই যে আমরা যে স্বপ্ন দেখি রাতের বেলা ঘুমাই ঘুমাই যে স্বপ্ন দেখি ওই স্বপ্ন, না হচ্ছে তোমার যে বাস্তবে কোনো কিছুর একটা রূপ নিব, ভবিষ্যতে ভালো কিছু করব, ওই স্বপ্নের কথা বলতেছো? এখানে ঠিক আছে, স্বপ্নটা কোনটা? এটা প্রথমে বলে আসছি যে স্বপ্ন তো অনেক কি আছে। আমরা দাঁড়ায় দাঁড়ায় স্বপ্ন দেখি, বসে বসে স্বপ্ন দেখি, কথা বলতে বলতে স্বপ্ন দেখি, কিন্তু আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ঘুম আসার পরে যে স্বপ্ন দেখি প্লাস সেটা ঘুম আসার পরে যে স্বপ্ন দেখি সেটা। আচ্ছা ইমন, থ্যাঙ্কস। তো যেটা বলতেছিলাম, সাবকনসিয়াস মাইন্ড হলো, সাবকনসিয়াস মাইন্ড আমাদের সবকিছুই জানে, এবং সাবকনসিয়াস মাইন্ড হলো একটা শহরের মতো। যেহেতু আমাদের জন্ম থেকে যত মেমোরিজ আছে, যত ঘটনা আছে, সবকিছুই এই সাবকনসিয়াস মাইন্ড জানে। তো আমাদের এইখানে একটা শহরের মতো জায়গা তৈরি হয়েছে, এবং এই শহরের মতো জায়গায় যে মেমোরিটা আমাদের অনেক বড় বা অনেক বেশি আমাদের জন্য অর্থ বহন করে, যে মেমোরিটা, সেই মেমোরির যে সেই মেমোরির প্রত্যেকটা মেমোরি শহরে একটা বিল্ডিং এর মতো, এবং যে মেমোরিটা আমাদের জন্য সবচেয়ে বেশি অর্থ বহন করে, সেই মেমোরির যে বিল্ডিং সেটা হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু। তো এই কারণে কি হয়, আপনি আপনি কিন্তু আপনি যখন একটা শহরে দাঁড়ান, তখন কিন্তু আপনি শহরের সব বিল্ডিং একসাথে দেখতে পারেন না, একদম আপনার কাছে যে বিল্ডিং গুলো আছে সেগুলো দেখতে পান। এর কারণে যেটা হয় যে আপনি বাস্তব জীবনে কিন্তু খুব আপনার 4-5 বছর আগে কি হয়েছে সেগুলো মনে করতে কষ্ট হয়, বা সেগুলো সহজে মনে আসতে চায় না। কিন্তু আপনার 10-12 বছর বা 20-25 বছর আগেও যেই ঘটনাটা খুবই আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল, সেটা কিন্তু দেখতে পান। সেটা কেন দেখতে পান? যেটা বললাম, যে স্মৃতিটা আপনার কাছে বেশি অর্থ বহন করে, সেই স্মৃতির যে বিল্ডিংটা আছে সেটা হলো সবচেয়ে উঁচু। আর সবচেয়ে উঁচু মানে উঁচু মানে কি, যে আপনি একটা শহরে যে যখন দাঁড়াবেন, আপনি কাছের বিল্ডিং গুলো দেখতে পাবেন, কিন্তু একদম অনেক দূরে, আপনার 10-12 কিলোমিটার দূরেও যদি কোনো বিল্ডিং খুব বেশি উঁচু থাকে, সেটা কিন্তু সেখান থেকে দেখতে পাবেন। তো এর কারণে আপনার অনেক দূরের স্মৃতিগুলো আপনার হয়তো কিছু কিছু স্মৃতি মনে পড়ে, সবগুলো মনে পড়ে না। এটা কেন বললাম, আপনি যখন স্বপ্ন দেখেন, সেই স্বপ্নে যে আপনার পরিবেশটা থাকে, সেই পরিবেশগুলো আপনার অ্যাকচুয়ালি আপনার 3-4 দিন আগে বা আপনার লাস্ট উইক, হয়তো 1 সপ্তাহ আগে থেকে যে ঘটনাগুলো আপনার সাথে ঘটছে, সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আপনার সেই স্বপ্নের পরিবেশটা তৈরি হয়। সেই ঘটনার কোনো না কোনো স্মৃতিকে অ্যানালাইসিস করে আপনার সেই পরিবেশটা তৈরি করে। এবং খুব আগের কোনো স্মৃতি যদি বা খুব আগের কোনো ঘটনা যদি আপনি স্বপ্ন দেখেন, সেটা হয়তো খুব অর্থ বহন করে। যেমন যেটা বললাম, সেই স্মৃতির বিল্ডিংটা হয়তো অনেক উঁচু, যার কারণে আপনি এই অনেক দিন পরেও সেই জায়গাটাও আপনি দেখতে পান। আ- আর সবচেয়েতে আপনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলতেছি বা স্বপ্নের রহস্য নিয়ে কথা বলতেছি, কিন্তু স্বপ্নের সবচেয়ে এই স্বপ্নে প্রথমে যেটা বলছি যে স্বপ্ন আসলে সরাসরি অবজার্ভ করা যায় না। আর আরেকটা সবচেয়ে বড় বাধ্যবাধকতা হলো, আপনি স্বপ্নে মনে রাখতে পারেন না। আপনি যদি স্বপ্ন নিয়ে রিসার্চ করতে চান বা স্বপ্ন সম্পর্কে, যে আমি এত কিছু বললাম, এখন স্বপ্ন কেন দেখেন, স্বপ্নের সাথে আপনার ব্যক্তিগত কানেকশন কি, আপনার ব্যক্তিগত সম্পর্ক কি, এগুলো আপনি যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনি কি স্বপ্ন দেখছেন সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি প্রতিদিন রাতে হয়তো 10-12টা স্বপ্ন দেখতেছেন, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর আপনার একটা স্বপ্ন মনে থাকতেছে না। এগুলো অ্যাকচুয়ালি কেন মনে থাকে না কেন, সেই দিকে যাব না। আপনি কিভাবে মনে রাখতে পারেন তার কিছু টেকনিক যদি বলি, টেকনিক আজকে বলতে পারি আমি। যেমন আপনি যখন আমরা এখন দেখা যায় অ্যালার্ম ছাড়া ঘুম থেকে উঠতে পারি না, মানে ন্যাচারালি ঘুম থেকে উঠতে পারি না। অ্যালার্ম লাগে বা হয়তো কেউ আশেপাশ থেকে ডাক দেয়, তারপরে আমরা ঘুম থেকে উঠি। আমরা অ্যালার্ম ছাড়া ঘুম যদি ন্যাচারালি আমাদের যখন ঘুম ভাঙে সেইভাবে যদি উঠার চেষ্টা করি, তাহলে
কিছু এক্সপেরিয়েন্স করতে পারছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে আপনার নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে আপনার নিজের ভিতরেই, যে আপনি আপনার নিজের স্বপ্নের ভিতরে আছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনি আশেপাশে যা দেখছেন এটা অ্যাকচুয়ালি স্বপ্ন, এবং আপনি স্বপ্নের বাইরে নাই, আপনি এখন স্বপ্নের ভিতরে আছেন। আর আচ্ছা, তো যেগুলো নিয়ে আজকে কথা বলতেছিলাম, যে স্বপ্নের যে থিওরি গুলো আছে, সিগমন্ড ফ্রয়েডের থিওরি, সেগুলো নিয়ে যদি একটু বলি। স্বপ্ন অ্যাকচুয়ালি আমাদের আনকনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ডের যে ইচ্ছাগুলো আছে সেগুলোর একটি স্যাটিসফ্যাকশন। মানে আমাদের যে ইচ্ছাগুলো, আমরা যে ইচ্ছা পোষণ করি, আমরা যে স্বপ্ন দেখি, স্বপ্ন বলতে মানে আমরা যে আমাদের যে এইম আছে, লক্ষ্য আছে, সেইগুলো যখন অপূর্ণ থাকে, সেই অপূর্ণ ইচ্ছাগুলোকে স্বপ্নের মাধ্যমে পূরণ করে সাবকনসিয়াস মাইন্ড। আর আর আপনি যখন স্বপ্ন দেখেন, সেই স্বপ্নগুলো আমি যেটা বলে আসলাম, শহরের উদাহরণ দিয়েছিলাম যে আপনার সাবকনসিয়াস মাইন্ড একটা শহরের মতো, এবং সেই শহরটা হলো একটা শহরে যেমন অনেক বিল্ডিং থাকে, অনেক গাছ থাকে, সেই প্রত্যেকটা শহরের প্রত্যেকটা জিনিস হলো আপনার মেমোরি। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যা কিছু দেখেছেন, জন্ম থেকে মৃত্যু না, আপনি বর্তমান পর্যন্ত যা কিছু দেখেছেন, এই সবকিছুই বিভিন্ন আকৃতিতে আপনার এই সাবকনসিয়াস মাইন্ডে একটা শহরের রূপ দিছে। সেইখানে গাছ হইতে পারে, বিল্ডিং হইতে পারে, ঘর হইতে পারে, দোকান হইতে পারে। এই জিনিসগুলোকে বলা হচ্ছে সিম্বল। মানে আপনি যখন স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন হইতে পারে কয়েকভাবে দেখতে পারেন। প্রথমত আপনার কোনো ইচ্ছা যেটা পূরণ হয় নাই, যেটা পূরণ হয় নাই সেটা আপনার স্বপ্নের মাধ্যমে পূরণ হইতেছে, এরকম দেখতে পারেন। আরেকটা যেটা বললাম, আপনার হয়তো কোনো সিম্বল আকারে আপনি কোনো স্বপ্ন দেখতে পারেন। সিম্বল যেটা বললাম আপনার মেমোরিজ আছে, সেই মেমোরিজটা আপনার স্বপ্নের সিম্বল আকারে আসলো, কোনো সিম্বল আকারে, সেটা আপনি বুঝতে পারবেন যে সিম্বল আকারে আসলো, কারণ আপনি তো জানেন আপনার সাথে কি ঘটেছিল পূর্বে। এবং সেগুলো আপনি যখন স্বপ্ন দেখেন, আপনি নিজেই মাঝে মাঝে কানেক্টেড করতে পারেন যে এই স্বপ্নটার সাথে হয়তো এটার একটা কানেকশন থাকতে পারে। এইভাবে সিম্বল আকারেও আসতে পারে। আরেকভাবে স্বপ্ন আসে স্টোরি বা প্লট আকারে। এটা অনেকটা মানে এটা ব্যাখ্যা করা বা এটা ইন্টারপ্রেট করা একটু কমপ্লেক্স। এটা নিয়ে আজকে বেশি কথা নাই বলি। আরেকভাবে স্বপ্ন আসে, সেটা হলো ল্যাটেন্ট কন্টেন্ট বা হিডেন মিনিং। এটা হলো আপনি স্বপ্ন যখন দেখেন, স্বপ্নের ভিতরে একটা কি বলে, আমরা যখন ভাব সম্প্রসারণ লিখি বা আমরা যখন সামারি লিখি, একটা শব্দ থেকে বা একটা প্যারাগ্রাফ থেকে পুরো একটা সামারি লিখি, আচ্ছা সামারি না, আমরা আগে স্টোরি লিখতাম ইংলিশে। স্টোরি লেখার শেষে একটা কি বলে, মানে পুরো স্টোরি থেকে কি বুঝাইছে সেটার একটা লাইন লিখতাম। যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, ওইটা যে স্টোরিটা আছে সেই পুরো গল্পটা লিখে লাস্টে আমরা এরকম একটা লাইন লিখে দিতাম, যে লাইন দিয়ে পুরো গল্পটাকে প্রকাশ করে। তো এরকম এই ল্যাটিন কন্টেন্টে যে স্বপ্নটা আছে সেটায় আপনার আপনি যে স্বপ্নটা দেখেন, সেই পুরো স্বপ্নের একটা অর্থ থাকে, সেই অর্থটা আপনার বাস্তব জীবনের সাথে কানেক্টেড। এবং আপনি মাঝে মাঝে আপনি হয়তো এরকম স্বপ্ন দেখছেন, আপনি হয়তো মনে করতেও পারেন, এখন হয়তো মনে পড়তেও পারে এরকম কোন স্বপ্ন হয়তো দেখছেন, যেটার পুরো স্বপ্নটার একটা মাত্র অর্থ ছিল এবং সেই অর্থটা আপনার সাথে কানেক্টেড। আর আমরা যে সিম্বলের কথা বললাম, এই সিম্বল নিয়ে একটু কথা বলি। সিম্বল বলতে যে জিনিসগুলো বোঝায়, যে আমরা অনেক সময় আমরা কমন কিছু কথা আগে বলি, তারপরে স্লাইডে আসি। অনেক সময় আমরা স্বপ্ন দেখি যে সাপ আমাদের পিছনে দৌড়াচ্ছে।
এবং এটা প্রায় সবার সাথেই হয়, সবাই প্রায় দেখে, এবং এটার মানে একটা কমন ব্যাখ্যা আছে যে যখন আমাদের পিছনে সাপ তাড়া করে আমাদেরকে, তখন আমাদের নাকি বাস্তব জীবনে শত্রু বেড়ে যায়, এরকম একটা কথা আছে। এগুলো হলো সিম্বলিক ড্রিম। মানে আপনি আপনার পিছনে সাপ দৌড়াচ্ছে, বাট আপনার বাস্তব জীবনে সেটা ব্যাখ্যা কি দিচ্ছে একজনে এসে, যে আপনার হয়তো বাস্তব জীবনে শত্রু বেড়ে যাবে, মানে সেটার সাথে মানে আপনার শত্রুর সাথে শত্রু সিম্বল আকারে সাপকে বুঝাইতেছে। এটাই হলো সিম্বলিক ড্রিম। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি স্বপ্ন দেখেন আপনাকে সাপ তাড়া করছে বা কোনো জন্তু তাড়া করছে, তাহলে বাস্তব জীবনে আপনার শত্রু বেড়ে গেছে, এটা আসলে অ্যাকচুয়াল ব্যাখ্যা না, বা অ্যাকচুয়াল এরকম হবেও না। কারণ আপনার মানে প্রত্যেক মানুষের ক্ষেত্রে আমাদের সাইকোলজির ট্রিটমেন্টও এরকম হয় যে প্রত্যেক মানুষের ক্ষেত্রে ট্রিটমেন্ট যেমন আলাদা, তেমনি আমাদের এই যে স্বপ্নগুলো আছে, এই স্বপ্নের ব্যাখ্যা প্রত্যেক মানুষের ক্ষেত্রে আলাদা। কারণ প্রথম থেকে বলে আসছি যে স্বপ্ন কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে, এবং সাবকনসিয়াস মাইন্ড হলো আমাদের প্রত্যেকের স্মৃতি সম্বলিত একটা জায়গা। মানে আমাদের প্রত্যেকের যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো এখানে থাকে। আপনার স্মৃতি যেটা বা আপনার পাস্ট যেটা, সেটা কিন্তু আমার পাস্ট না। তার মানে আপনার স্বপ্নের ব্যাখ্যা এবং আমার স্বপ্নের ব্যাখ্যা এক হবে না, পার্সপেক্টিভ ভিন্ন হবে, এই সিম্বল এক হইতে পারে, বাট ব্যাখ্যা ভিন্ন হবে না। বা আপনার স্বপ্ন যে অর্থ বহন করে, আমার স্বপ্ন সেই অর্থ বহন নাও করতে পারে। এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্বপ্ন যেটা কি অর্থ বহন করছে আর আমার স্বপ্ন কি অর্থ বহন করছে? যেমন প্রথমে যে কমন ড্রিমের কথা বললাম, সাপ তাড়া করতেছে, তো এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা কিভাবে বুঝবেন? এটা সাপ আপনার কাছে কি অর্থ বহন করে, এটা প্রথমে আপনাকে বুঝতে হবে। ধরেন আপনি একজন ইংলিশ, আপনাকে যদি একজন আমেরিকান, আপনি তো সাপ দেখে ভয় পান, আপনি সাপ আপনার কাছে একটা মানে কি বলে, আমরা যেরকম মুরগি যেরকম আমাদের কাছে আমরা মুরগির মাংস খাই, আমেরিকানদের কাছে সাপ ওই রকম একটা, মানে মুরগি ধরতে পারেন, আমেরিকান মুরগি। তো এই বলতেছিলাম যে আপনার কাছে তার মানে সাপ যে অর্থ বহন, আপনার কাছে সাপ একটা অর্থ কি অর্থ বহন করতেছে, আপনার খাওয়ার বস্তু, আর আমার কাছে সাপ কি অর্থ বহন করতেছে, একটা বিষাক্ত প্রাণী। তার মানে আমার পিছনে আমার স্বপ্ন যদি সাপ তাড়া করে, তখন আমার কাছে সেই স্বপ্নের যে ইন্টারপ্রেট বা ব্যাখ্যা হবে, সেটা হয়তো নেগেটিভ দিকে যাবে। বাট আপনার স্বপ্নে যদি সাপ তাড়া করে আপনাকে, তাহলে সেটার ব্যাখ্যা যেটা হবে, সেটা কিন্তু নেগেটিভ দিকে যাবে না, সেটা হয়তো পজিটিভ দিকে আসবে। বা হয়তো অনেক স্বপ্ন দেখে আমাদের কোনো ব্যাখ্যা থাকে না, ওটা হুদাই স্বপ্ন দেখে, এরকমও থাকে, এরকমও হইতে পারে। সাপ, আপনি যেহেতু সাপ আপনার কাছে কোনো ভয়ের কিছু জিনিস না, আপনার যে সাপ তাড়া করতেছে, হইতে পারে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ড এমনিতে আপনাকে দেখাচ্ছে স্যাটিসফ্যাকশনের জন্য, যে আপনার খাওয়ার একটা জিনিস আপনার স্বপ্নে আসতেছে। কিন্তু আমাকে যদি তাড়া করে, আমার কাছে যেহেতু সেটা বিষাক্ত, তার মানে আমার কাছে সেটা নেগেটিভ অর্থ বহন করবে। মানে আমার বাস্তব জীবনে হয়তো কোনো খারাপ কিছু ঘটতে চলেছে, এরকম কোনো অর্থ বুঝাইতে পারে। তো এটাই ছিল মূল কথা সিম্বলিক ড্রিমের, যে সিম্বল স্বপ্নে বিভিন্ন জিনিস সবকিছুই সিম্বল আকারে আসে, মানে অ্যাকচুয়াল জিনিসটা আসে না, যেটা অ্যাকচুয়ালি ঘটবে সেই জিনিসটা আপনি দেখবেন না, কোনো না কোনো সিম্বল আকারে দেখবেন। সেই সিম্বলটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার সেই সিম্বলটা বাস্তব জীবনে কি বুঝাইতেছে, সেটা আপনি যেমন বললাম, আপনি সাপ দেখছেন, আপনি স্বপ্নে সাপকে আপনি কিভাবে দেখেন সেটার সাথে কানেক্ট করবেন। আপনি ধরেন স্বপ্নে দেখছেন আপনি অনেক সুন্দর একটা ঘরের ভিতরে বসে আছেন, সেই ঘরের ভিতরে কেউ নাই, সেই ঘরের পরিবেশগুলো আপনি দেখছেন, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তখন আপনি কি করবেন, সেই জিনিসগুলোকে আপনি বাস্তব জীবনে কিভাবে দেখেন, বাস্তব জীবনে সেই জিনিসগুলো আপনার কাছে কি অর্থ বহন করে, সেইটার অনুযায়ী আপনি আপনার স্বপ্নে আসলে অ্যাকচুয়ালি বাস্তব জীবনে কোনো কানেকশন আছে কিনা সেটা বুঝতে পারবেন। আর এই স্লাইডে যেগুলো আছে ট্রিট ড্রিমস, মানে এখানে কমন জিনিসগুলোই দেওয়া আছে। ট্রিট ড্রিমস বলতে অনেকে স্বপ্ন দেখে যে দাঁত পড়ে গেছে বা দাঁত পড়ে যেতেছে, দাঁত উঠে যেতেছে, এরকম কিছু স্বপ্ন দেখে। তো এটার সাইকোলজিক্যাল ব্যাখ্যা বা সাইন্টিফিক ব্যাখ্যা যেটা আছে, মানে মোস্টলি এই ব্যাখ্যাটা দেয় আর কি। যে প্রথমে কিন্তু বলা আছে স্বপ্নের অ্যাকচুয়াল ব্যাখ্যা কেউ দিতে পারে না, স্বপ্নে অ্যাকচুয়াল ব্যাখ্যা কেউ দিতে পারে না, এটা ধরতে পারেন একটা কি বলেন। তো যাই হোক, মানে অ্যাকচুয়াল হবে না, আর সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তো ট্রিট ড্রিম যেটা বোঝায় যে মানুষের অনেকের সময় স্বপ্ন দেখে যে দাঁত পড়ে যাইতেছে বা দাঁত পড়ে গেছে। আপনার বাস্তব জীবনে কি মনে হয় যে আপনার যদি দাঁত একটা পড়ে যায় আপনার কেমন লাগবে? কেমন একটা মানে ফোকলা দেখাইবে, আপনার নিজের কাছে একটা খারাপ লাগে। তো অ্যাকচুয়ালি এর জন্য সাইকোলজিক্যালি এটা বলে, আপনি যখন এই ধরনের স্বপ্ন দেখেন যে আপনার দাঁত পড়ে গেছে, তখন হয়তো আপনি বাস্তব জীবনে
খুব বোরিং ফিল করতেছেন বা খুব স্ট্রেসের মধ্যে আছেন, আর যেটা আপনাকে যেটা আপনার ভিতর থেকে খুব কি বলে খারাপ একটা অনুভূতি দিচ্ছে, তখন আপনি এই ধরনের স্বপ্ন দেখতে পারেন। আবার আমাদের বাংলাদেশে এটার একটা কমন ব্যাখ্যা আছে, এটা বলি সাইকোলজিক্যাল বা সাইন্টিফিক ব্যাখ্যা না, এটা হলো কেউ যদি স্বপ্ন দেখে দাঁত পড়ে যাইতেছে তাহলে তার কোনো আত্মীয় মারা যায়, এটা বাংলাদেশের ব্যাখ্যা। আর তারপরে যেটা আছে নেকেড ড্রিমস, এটা হয়তো সবার সাথে ঘটে না, আমি কখনো এরকম স্বপ্ন দেখি নাই, আপনাদের সাথে হয়েছে কিনা জানি না, বাট এইটা হইলে যেটা হয়, যখন কেউ দেখে যে সে নেকেড অবস্থায় আছে, স্বপ্ন দেখতেছে সে নেকেড, তখন সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে যেটা বলা হয় যে হয়তো সে খুব ফ্রিডম চাইতেছে, বা তার হঠাৎ করে তার মনে হইতেছে সে এখন যে অবস্থায় আছে এর চাইতে বেশি ফ্রিডম তার হওয়া উচিত, এবং এর চাইতে বেশি তার খোলামেলা হওয়া উচিত, এবং সব তার ভিতরে তার ভিতরে যা কিছু আছে সবকিছু সবার কাছে প্রকাশ করা উচিত। সে অনেক কিছু সবাইকে বলতে পারবে, সে পুরো পৃথিবীর কাছে সে নিজেকে তুলে ধরতে চায়। এরকম অবস্থায় কেউ যদি থাকে তখন নেগেটিভ ড্রিমস দেখতে পারে। এটা আমার সাথে কখনো হয় নাই, আপনাদের সাথে হয়েছে কিনা জানি না, বাট প্রথমে বলে আসছি এটা এই স্বপ্ন আসলে আমার ক্ষেত্রে যেটা আপনার ক্ষেত্রে সেটা নাও হইতে পারে, সবার ক্ষেত্রে সেম অ্যাকচুয়ালি হয় না। তারপরে যেটা আছে যে বিং চেস, মানে এটা তো প্রথম উদাহরণ দিছি যে সব সাপ নাকি কোনো কিছু চেস করতে বলছিলাম, সাপ তাড়া করে, এরকম হইতে পারে। আপনাকে যখন কোনো কিছু তাড়া করে তখন হয়তো সেটা আপনাকে কি তাড়া করতেছে সেটা আপনাকে যে জিনিসটা তাড়া করতেছে সেটা আপনার কাছে কি অর্থ বহন করে প্রথমে সেটা বুঝতে হবে। যেমন যদি সাপ তাড়া করে, সাপ আপনার কাছে কি অর্থ বহন করে, ধরেন আপনার কাছে বিষাক্ত একটা জিনিস অর্থ বহন করে, ভয়ঙ্কর একটা অর্থ বহন করে, তার মানে আপনার বাস্তব জীবনে হইতে পারে আপনি ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা থেকে পালাইতে চাইতেছেন, বা আপনি ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা হয়তো ফেস করবেন সামনে, আপনি বুঝতেছেন যে আপনি ধরেন পরীক্ষা খুব ভয় পান, সামনে আপনার পরীক্ষা আছে, এখন আপনি পরীক্ষা আপনি চাইতেছেন না, আপনি পরীক্ষা যেহেতু ভয় পান আপনি অবশ্যই চাইবেন না পরীক্ষা হোক, মানে আপনি এক ধরনের পরীক্ষা থেকে বাঁচতে চাইতেছেন, এর কারণে হইতে পারে যে আপনি এই ধরনের স্বপ্ন দেখেন। তারপরে আছে ফলিং, মানে অনেক সময় আমরা দেখি যে উপর থেকে পড়ে যাইতেছি, তারপরে উপর থেকে এটাও আপনার আসলে আপনি উচ্চতাকে আপনি কিভাবে দেখেন এটার উপর নির্ভর করে। আপনি উচ্চতাকে অ্যাকচুয়ালি অনেকে আছে উচ্চ জায়গায় দেখলে মনে হয় যে এখান থেকে যদি একটা স্লাইডার লাগে স্লাইড করতে পারতাম, তাহলে হয়তো ভালো লাগতো। তাদের কাছে যে অর্থ বহন করে, আবার আপনার কাছে আপনি যদি মনে করেন যে উচ্চতা থেকে আপনি যদি পড়ে যান, আপনি যখন উচ্চতায় দেখেন বা খুব উঁচু জায়গায় থাকেন আপনার মনে হয় এখান থেকে পড়ে গেলে আমি অনেক ব্যথা পাবো, যা আমি মারাও যেতে পারি, আপনার কাছে অন্য অর্থ বহন করবে। তো কমন যে ইন্টারপ্রিটেশন আছে সেটা হলো আপনি যখন কোনো উঁচু জায়গা থেকে পড়ে যেতে দেখেন স্বপ্নে, তখন হইতে পারে আপনি কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে আছেন, যে এখান থেকে আপনি কোনোভাবে বের হইতে পারতেছেন না, এবং আরো আপনি বুঝতেছেন যে আপনি আরো ভিতরে যাইতেছেন কিন্তু বের হইতে পারতেছেন না, এরকম হইতে পারে। আর পরবর্তীতে যেটা আছে ক্যান্ট স্কেপ, মানে অনেক সময় হয় না আমরা স্বপ্ন দেখতেছি আমরা একটা কোনো জায়গায় আটকে পড়ছি, মানে সেখান থেকে আমরা হাঁটতে পারতেছি না, পিছনে তাকাইতে পারতেছি না, সামনে তাকাইতে পারতেছি না, কোনো দিকে যাইতে পারতেছি না, আমি চাইতেছি সামনে যাব কিন্তু যাইতে পারতেছি না, এটাকে আমরা বলি যে বুবাই ধরছি। মানে বুবাই ধরলে যে সিচুয়েশনটা হয়, মানে আমরা স্বপ্ন দেখি যে একটা জায়গায় আছি, আমরা সেখান থেকে কোনোভাবে সরতে পারতেছি না, এটাকে বলা হয় সাইকোলজিক্যাল ভাষায় ক্যান্ট স্কেপ ড্রিম। এটার ইন্টারপ্রিটেশন বলা হয় সেটা হলো আপনি হয়তো এই যে এটা অনেকটা ফলিং এর মতনই, যে আপনি হয়তো কোনো খারাপ সিচুয়েশনে আছেন, সেখান থেকে বের হইতে পারতেছেন না, কিন্তু আপনি খুব চাইতেছেন এখান থেকে বের হইতে, আপনি খুব চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না, এরকম সিচুয়েশনে হয়তো এরকম ড্রিম দেখতে পারেন। লাস্টে যেটা আছে ফ্লাইং, মানে আপনি স্বপ্ন দেখতেছেন আপনি আকাশে উঠতেছেন, বা আপনি রকেটে করে উঠতেছেন বা হেলিকপ্টারে উঠতেছেন, আপনি হয়তো খুব বাস্তব জীবনে হ্যাপি থাকতে পারেন, বা হয়তো আপনার এইটাই হইতে পারে আপনি খুব হ্যাপি, হয়তো আপনার নতুন প্রেম হয়েছে, বা আপনি নতুন নতুন কোনো একটা কিছু নিছেন, এরকম হইলে হয়তো এরকম সব ড্রিম দেখতে পারেন। যখন আমার কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে, আমার একটা স্বপ্ন বলি সেটা ইন্টারপ্রেট করে দেখাই। বেশ কয়েকদিন আগে বাংলাদেশে খুব ঘন ঘন ভূমিকম্প হইতেছিল, প্রায় 1-2 সপ্তাহ 1-1.5 সপ্তাহ পর পরই ছোট ছোট ভূমিকম্প হইতেছিল। তো সেই সময় আমার ভিতরে একটা মানে সাইকোলজিক্যাল একটা প্রবলেমই বলতে পারেন, যে একটা ভয় ঢুকে গেছিল, ফোবিয়ার মতো কাজ করতো ভূমিকম্পটা, যে
আমার সবসময় মনে হইতো যে এখন ঢাকা শহরে যদি ভূমিকম্প হয় তাহলে তো অনেক ক্ষয়ক্ষতি হবে, তো এরকম মনে হইতো যে এখনই হয়তো ভূমিকম্প হইলে অনেক কি বলে অনেক ক্ষতি হবে, এরকম মানে প্রায় দিনের প্রায় সময় এই চিন্তাটা আমার মাথায় ঘুরতো, এবং একরকম আমি প্রায় 1-1.5 মাসের মতো এই বিষয়টা নিয়ে অ্যাংজাইটিতে পড়ে গেছিলাম, অ্যাংজাইটি বলতে পারেন, এরকম একটা সিচুয়েশনে ছিলাম। তো এই যে আমার মধ্যে সবসময় একটা জিনিস চিন্তা হইতো যে এই যে ভূমিকম্প 5টে হয়েছিল, এখন হয়তো বড় কোনো ভূমিকম্প হয়তো সামনে হবে, এই সবসময় একটা টেনশনে ছিলাম। কিন্তু বড় কোনো ভূমিকম্প কিন্তু হয় নাই বা হইতেছিল না। তো অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা আমার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু ছিল, মানে আমার সাবকনসিয়াস মাইন্ড সবসময় ভাবতেছিল যে সামনে হয়তো বড় কোনো ভূমিকম্প হবে বা বড় কোনো ভূমিকম্প দেখতে চাইতেছিল আমার ব্রেন। এবং আমি এর কারণে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোনো বড় ভূমিকম্প হয় নাই। তো আমার সাবকনসিয়াস মাইন্ড তখন কি করছে, একদিন আমাকে আমি একদিন স্বপ্ন দেখছি যে ভূমিকম্প হয়েছে, এবং ভূমিকম্প হওয়ার পরে সবকিছু ধরেন ঢাকা সবকিছু ভেঙে গেছে, এবং তারপরে কি হয়েছে সবকিছু আমি দেখছি স্বপ্নে। তো এটার পরে কি হয়েছে, আমি স্বপ্ন থেকে যখন উঠছি, এবং তারপরে কিন্তু একদিনও বা 1 ঘন্টার জন্য 1 মিনিটের জন্য এই যে এতদিন ধরে আমি একটা এনজাইটির ভিতরে ছিলাম, সবসময় মাথার ভিতরে চিন্তা আসতো যে ভূমিকম্প হবে, সবকিছু ভেঙে যাবে, এরকম আর চিন্তা আসেই নাই। তার মানে এই স্বপ্নটা আমি কেন দেখলাম, আর এই যে আমার ভিতরে সবসময় একটা টেনশন ছিল, আমার কি বলে ভূমিকম্প হবে, এরকম একটা ক্ষয়ক্ষতি হবে, এই টেনশনটা দূর করার জন্য আমার সাবকনসিয়াস মাইন্ড কি করছে, সেই জিনিসটা আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাইছে। ও স্বপ্নের মাধ্যমে যখন দেখাইছি, আমরা যখন স্বপ্ন দেখি তখন কিন্তু আমরা বুঝতে পারি না এটা স্বপ্ন না বাস্তব, এই পার্থক্যটা আমরা করতে পারি না, প্রায় বেশিরভাগ সময় করতে পারি না। তো আমরা কিন্তু সেটাকে প্রায় বাস্তবে ধরে নেই, এবং এর কারণে সাবকনসিয়াস মাইন্ড যখন আমাকে সেই ড্রিমটা দেখাইছে, বাস্তব জীবন থেকে সেই চিন্তাটা একদম চলে গেছে, এবং আমার ভিতরে যে অ্যাংজাইটি ছিল সেটাও চলে গেছে। মানে বলতে পারেন স্বপ্ন আমাদের জন্য একটা হিলিং প্রসেস, এটা স্বপ্নের একটা বড় উপকার। সবকিছুর একটা কারণ থাকে অবশ্যই, এবং স্বপ্নের একটা কারণ মানে সবচেয়ে বড় কারণ বলতে পারেন আমাদের হিলিং প্রসেস। মানে আমাদের যে ইচ্ছা, সিগমন্ড ফ্রয়েডের যে প্রথম কথা স্বপ্ন নিয়ে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের অপূরণকৃত মানে যে ইচ্ছাগুলো পূরণ হয় না সেগুলো স্বপ্নের মাধ্যমে আসে। এই যা আমার ভিতরে একটা টেনশন ছিল আমি ভূমিকম্প হয়ে সবকিছু ধ্বংস হবে, কিন্তু এটা হয় নাই, কিন্তু এটা কিন্তু স্বপ্নের মাধ্যমে সাবকনসিয়াস মাইন্ড দেখাইছে, এবং আমার ভিতরে যে একটা অ্যাংজাইটি ছিল সেই অ্যাংজাইটিটাও সাথে সাথে চলে গেছে। এর জন্য বলতে পারেন যে স্বপ্ন অ্যাকচুয়ালি একটা হিলিং প্রসেস, এবং আপনি যা কিছু স্বপ্ন দেখেন না কেন সেগুলো আপনার বাস্তব জীবনের সাথে অবশ্যই কোনো না কোনো কানেকশন আছে। আপনি যদি স্বপ্ন মনে রাখতে পারেন এবং সে মনে রাখি সেটা আপনি যদি একটু চিন্তা করেন সেই স্বপ্ন নিয়ে যে আপনার অতীতের কোন ঘটনার সাথে এই স্বপ্নের কানেকশন আছে, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এটা এই স্বপ্নটা আপনার জন্য কোনো না কোনো ভাবে খুব বেশি উপকারী ছিল। এই স্বপ্নটা না দেখলে হয়তো আপনার যে এই জীবনে অনেক বড় আপনি হয়তো মেন্টালি অনেক প্রেসারে থাকতেন। আর আরেকটা তারপরে মানে স্বপ্ন নিয়ে আমার ভিতরে অনেক ইন্টারেস্ট ছিল ড্রিম নিয়ে। তো আমি একটা কি বলে এক্সপেরিমেন্ট করছিলাম যে আসলে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম যে সাবকনসিয়াস মাইন্ড আসলে কি কি করতে পারে। এক্সপেরিমেন্ট আসলে সফল হয়েছিল, একটা পার্সোনাল এক্সপেরিমেন্ট, কোনো প্রতিষ্ঠিত এক্সপেরিমেন্ট না। তো আমরা কিন্তু আমাদের ব্রেনের কিছু লিমিট আছে, মানে ব্রেনের কিছু লিমিটেশন আছে, এই লিমিটেশনের বাইরে আমরা কখনো যাইতে পারি না। ধরেন আপনাকে যদি বলি যে আপনি একদম নতুন একটা রং কল্পনা করেন, আপনি কিন্তু কখনো একটা নতুন রং কল্পনা করতে পারবেন না। এই রং ধরনের যে 7টি রং আছে, আপনি কোনো নতুন রং কল্পনা করলেও সেটা কোনো না কোনো বর্তমান যে রংগুলো আছে সেই রঙের কম্বিনেশনে তৈরি করা, এবং কোথাও না কোথাও সেই রংগুলো আছে। আপনি একদম প্রাইমারি ইনিশিয়াল মানে একদম যে রংটা পৃথিবীতে নাই সেই রং আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। এটা আমাদের ব্রেনের একটা লিমিটেশন। এরকম আরো কিছু লিমিটেশন আছে, যেমন আমাদের মস্তিষ্ক কিন্তু জানে না যে মৃত্যুর পর কি হবে। মৃত্যুর পর কি হবে এটা কেউই জানে না, আমাদের মস্তিষ্ক এই জিনিসটা জানে না, অজানা আমাদের মস্তিষ্কের কাছে। আপনারা অনেক সময় এর জন্য দেখবেন আপনি হয়তো স্বপ্ন দেখতেছেন মধ্যরাতে বা হঠাৎ করে ঘুমের মধ্যে থেকে আপনার হঠাৎ করে একদম লাফ দিয়ে উঠে গেছে। কেন উঠছেন? কারণ আপনি স্বপ্ন দেখছেন হয়তো অ্যাক্সিডেন্ট করছেন বা অনেক খারাপ একটা কিছু দেখছেন, যে আপনি বিল্ডিং থেকে পড়ে গেছেন, তারপরে ঘুম থেকে হঠাৎ করে উঠে গেছেন, আপনাকে কেউ ছুরি দিয়ে মারছে বা আপনাকে কেউ গুলি করছে, আপনি সাথে সাথে ঘুম থেকে উঠে গেছেন লাফ দিয়ে। মানে অ্যাকচুয়ালি কি হয়, আপনি যখন স্বপ্নের ভিতরে মারা যান বা মারা যাইতেছেন এরকম পরিস্থিতি আসলে আপনি সাথে সাথে আপনার ঘুমটা ভেঙে যায়। এটা কেন হয়? আপনার যেটা বললাম স্বপ্ন আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে, এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড যখন আপনি যখন মারা যাইতে থাকেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড তো মারা যাওয়ার পরে কি হবে সেটা জানে না।
তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আপনার সাথে সাথে সাবকনসিয়াস মাইন্ড থেকে আপনার পুরো কি বলে মানে ব্রেনের ওয়েভ যে একদম স্লো থাকে, সেই স্লো ওয়েভ থেকে একদম একদম সর্বোচ্চ যে ফাস্ট ওয়েভটা আছে, সেটাকে সম্ভবত গামা ওয়েভ বলে, সেইটা আইসা পড়ে। মানে আপনি যখন অ্যাকচুয়ালি স্বপ্ন দেখেন যে আপনি মারা যেতেছেন, সাথে সাথে আপনার ঘুম ভেঙে যায় এবং ভেঙে যাবে ওইটা, তারপরে কি হইতেছে আপনি দেখতে পারবেন না এবং আপনি ঘুমেও থাকবেন না, সাথে সাথে উঠে যাবে। তো এই জিনিসটাই আমি অ্যাপ্লাই করছিলাম যে আসলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কতটা পাওয়ারফুল, এইটা ব্যবহার জানার জন্য এই জিনিসটাই অ্যাপ্লাই করছিলাম। যে আমি আসলে অ্যালার্ম ছাড়া কোনোদিন কখনো ঘুম থেকে উঠতে পারি না সকালে। মানে সকালে যেহেতু কলেজে যাই প্রতিদিন, তো অ্যালার্ম দিয়ে রাখি, তাও অ্যালার্ম ধরেন 7:30টায় উঠবো, 7টা থেকে 7:30টা পর্যন্ত প্রায় 4-5টা অ্যালার্ম দিয়ে রাখতে হয়, তারপর উঠতে পারি। তো আমি কি করছি, একদিন অ্যালার্ম দিই নাই, এবং আমার পুরো কি বলে একটা রিস্ক নিয়ে সাবকনসিয়াস মাইন্ডের উপর দায়িত্ব দিয়ে দিছি যে সাবকনসিয়াস মাইন্ড আমাকে জানে উঠাই দিবে সকালে, কিভাবে উঠাইবে এটা ওই ভালো জানে। প্রথমে কিন্তু বলে আসছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার অনেক বেশি, তো সে চাইলে অনেক কিছু করতে পারে যদি আমরা সে তাকে দিয়ে করাই নিতে পারি। তো একটা আর্টিকেল পড়ার পরে এই আইডিয়াটা আমার মাথায় আসছিল, তারপরে এই জিনিসটা আমি আসলে অ্যাকচুয়ালি চেক করে দেখছি হয় কিনা। তো যেটা করছি, ঘুমাসার আগে আমি চিন্তা করছি যে আমি আমার সকাল 6টার সময় ঘুম থেকে উঠতে হবে, মোট 6টার সময় আমি ঘুম থেকে যেভাবে হোক উঠবো, এবং এটা বারবার বলছি যাতে আমার সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত এটা যায়। মানে আমরা যখন মনে মনে কথা বলি সেটাই অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডে যায়। তো এটা যেহেতু বলে রাখছি, তারপরে আমি সরাসরি ঘুমাই গেছি, কোনো অ্যালার্ম দেই নাই। তো আমি তো সকালে এমনিতে ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু সেই দিন কি হয়েছে, সকালে ধরেন আমি একটা স্বপ্ন দেখতেছি এবং হঠাৎ করে স্বপ্ন দেখছি যে আমি মারা গেছি। এটা কেন হইলো, মারা যাওয়ার পরে আমাদের ব্রেন, মানে মারা যাওয়ার পরে কি হবে সেটা তো আমাদের ব্রেন জানে না। তো যখন দেখছি যে আমি স্বপ্নের ভিতরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছি, সাথে সাথে সেই স্বপ্নটা বন্ধ হয়ে গেছে এবং অন্য স্বপ্নের ভিতরে চলে আসছে। মানে একটা স্বপ্ন শেষ হলো, সাথে সাথে আবার মারা যাওয়ার সাথে সাথে সেকেন্ড একটা ড্রিমে চলে আসছি, এবং সেই স্বপ্নেও একটু চলার পরে সেই স্বপ্নে মারা গেছি, এবং তারপরে কি হয়েছে আরেকটা স্বপ্নে চলে গেছি। ওই স্বপ্নেও সেম কাহিনী, মানে একটু হওয়ার পরে আবারও মারা গেছি, এবং এইটার পরে আবার নতুন স্বপ্ন জানি সাথে সাথে ঘুম থেকে উঠে গেছি, এবং ঘুম থেকে উঠে আবার দেখি যে 6টা 1 বাজে। মানে অ্যাকচুয়ালি এখানে কি হইলো তাইলে, আমি যেহেতু ভেবে রাখছিলাম যে আমি সকালে ঘুম থেকে উঠতে হবে, কোনো না কোনো ভাবে আমাকে উঠতে হবে, সাবকনসিয়াস মাইন্ড এটা যেহেতু ধরে রাখছিল আমাকে ঘুম থেকে উঠাবে, তো সে কি করছে আমাকে ঘুম থেকে উঠানোর জন্য, আমাদের ব্রেন যেহেতু মৃত্যুর পর কি হবে সেটা কল্পনা করতে পারে না, তো সে কি করছে আমাকে স্বপ্ন দেখাইছে, মৃত্যু স্বপ্নটা দেখাইছে যাতে আমার ঘুমটার সাথে সাথে ভেঙে যায়। কিন্তু ওই যে আমি যেটা বললাম, আমার অ্যালার্মেও ঘুম ভাঙিতে চায় না। তো অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ড এখানে ব্যর্থ হয়েছে। প্রথমবার মানে মারা যাওয়ার পরেও আমি ঘুম থেকে উঠি নাই। তখন কি করছে, সে আবার আরেকটা স্বপ্ন নিয়ে গেছে, সেখানে মারা যাওয়া হয়েছে, সেখানে সফল হয় নাই। তো তারপরে আবারও আরেকটা স্বপ্ন নিয়েছে এবং আবারও মারা যাওয়া হয়েছে, মানে তারপরে ঘুম থেকে উঠছি, কিন্তু সে কিন্তু আবার তখন যদি ঘুম থেকে না উঠতাম, সে কিন্তু তারপরে আরেকটা স্বপ্ন নিয়ে গিয়ে আবার সেম কাজটাই করতো। তো অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার এবং সাবকনসিয়াস মাইন্ড এবং স্বপ্নের কম্বিনেশন। মানে আমরা যে স্বপ্নগুলো দেখি বা সেগুলো প্রত্যেকটা স্বপ্নই আমাদের কোনো না কোনো কাজে আসে এবং আমাদের ব্যক্তিগত জীবনের সাথে, বাস্তব জীবনের সাথে একদম পুরোপুরি কানেক্টেড, এবং আমরা স্বপ্নকে আমাদের ভালো কাজে এবং আমাদের উপকারের জন্য ব্যবহার করতে পারি যদি একটু ক্রিটিক্যালি চিন্তা করি, এবং যদি সাবকনসিয়াস মাইন্ড প্লাস স্বপ্ন কিভাবে কাজ করে এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা অ্যাকচুয়ালি ধারণা রাখতে পারি, তাহলে কিন্তু এই জিনিসগুলোকে আমরা বাস্তব জীবনে অনেক ভালোভাবে কাজে লাগাতে পারি এবং অনেক সুন্দরভাবে আমাদের কি বলে আমাদের কাজগুলো খুব সহজে করে নিতে পারি, এরকম হইতে পারে। অনেক সময় আমাদের মনে হয় যে এরকম কিন্তু সবার সাথে হয় যে আপনি একটা আজকে ঘটনা ঘটতে দেখছেন, বাট আপনার মনে হইলো যে এই ঘটনাটা আপনি আগে কোথাও দেখছেন, কিন্তু মনে করতে পারতেছেন না যে কোথায় দেখছি। এরকম কিন্তু হয় অনেক সময় যে আমি আজকে একটা ঘটনা দেখছি, মানে আমি রাস্তাতে যাইতেছি, দেখলাম একটা জিনিস হইতেছে, একটা ঘটনা ঘটতেছে, কিন্তু আমার মনে হইতেছে যে আমি তো এটা আগে কোথাও ঘটতে দেখছি, কোথায় যেন এই কাজটা আরো একবার ঘটছে, বাট মনে করতে পারি না যে কখন ঘটছিল। এটা নিয়ে হয়তো ভাবতে থাকি সারাদিন, আসলে অ্যাকচুয়ালি কখন ঘটলো এই কাজটা আমি মনে করতে পারতেছি না। এটা আসলে কেন হয়? এটাও কিন্তু এই অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ড প্লাস স্বপ্নের একটা কম্বিনেশন হইতে পারে।
হইতে পারে কি এটাই হয়তো ওইটাই হয়, কারণ আপনি যে প্রথমেই বলে আসছে যেটা সাবকনসিয়াস মাইন্ডের অ্যানালাইসিস দক্ষতা অনেক বেশি, এবং সে কিন্তু আপনার এই অ্যানালাইসিস করে ফিউচারও সে জানে। আপনাকে আপনি আপনার কনসিয়াস মাইন্ড পর্যন্ত হয়তো এটা আসে না, কিন্তু সে সবই জানে। এবং সেটা হয়তো আপনি স্বপ্নের মাধ্যমে অনেক সময়, যেটা বলছিলাম যে স্বপ্নের মাধ্যমে আপনাকে অনেক সময় আগেই আপনার ফিউচারে কি হবে সেটা আপনি বুঝতে পারেন বা আপনি স্বপ্নে দেখেন। সেই স্বপ্ন যখন আপনি অনেক স্বপ্ন আমরা মনে থাকি, অনেক স্বপ্ন মনে থাকে না। যে স্বপ্নগুলো মনে থাকে সেগুলো তো আপনি বুঝেনি যে স্বপ্ন, এটা আমি স্বপ্ন দেখছিলাম এবং এটা মানে সত্যি হইলো। এটা এটা নিয়ে তো প্রথমে কথা বললামই। এখন যেটা আপনি আর মনে থাকে না বাট সেটা সত্যি হইলো, সেটা নিয়ে কথা বলতেছি। যে আপনি স্বপ্ন দেখছেন মানে আপনার ফিউচারে কি হবে, একটা ছোট্ট একটা ঘটনা আপনি স্বপ্ন দেখছেন, বা সেই স্বপ্নটা আপনার মনে নাই। কিন্তু যে একটা জিনিস যখন আপনার মনে থাকে না, কেউ যদি একটু মনে করা যায় তাহলে কিন্তু আবার পুরোপুরি মনে পড়ে ওই জিনিসটা। তো এই যে আপনি স্বপ্ন দেখলেন কিন্তু মনে রইল না, কিন্তু আপনি যখন সেটা বাস্তবে ঘটতে দেখলেন তখন আপনার মনে পড়তে থাকে হালকা যে আমি তো এটা আগে কোথাও দেখছি। কিন্তু যেহেতু আপনি স্বপ্ন দেখছেন এর জন্য আসলে আপনি মনে করতে পারেন না যে এটা আমি কোথায় দেখছি। তো এটা অ্যাকচুয়ালি এই ঘটনা যে আপনি এই ঘটনাগুলো আসলে অ্যাকচুয়ালি এই কারণে হয়, হয়তো আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা আপনাকে দেখাইতে থাকে, স্বপ্নের মাধ্যমে দেখাইছিল, এর জন্য আপনার কোনো ঘটনা থেকে মনে হয় যে আমি হয়তো এটা আগেও কোথাও না কোথাও দেখেছিলাম। তো এই ছিল মোটামুটি স্বপ্ন নিয়ে আলোচনা। উম প্রথমে থেকে বলে আসছিলাম যে আজকে যা কিছু বলবো পুরোটাই সিগমন্ড ফ্রয়েডের তথ্য প্লাস কিছু আর্টিকেলের তথ্য, আর আমার কিছু অপিনিয়নও আছে এখানে, মানে আমার ব্যক্তিগত অপিনিয়নও আছে, আমার নিজের বাস্তব জীবনের ব্যাখ্যা প্লাস এই বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন বই পড়ার পর যে ইনফরমেশন গুলো পাই যে সেগুলো অ্যানালাইসিস করে আমার কিছু অপিনিয়ন দিছে এখানে। তো এখানে ভুলও থাকতে পারে, আপনাদের অপিনিয়ন বা আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, বা ফিডব্যাক দিতে পারেন। ওকে। জি, ধন্যবাদ ইমনকে। তো আপনারা যদি কেউ কোশ্চেন করতে চান অবশ্যই আমাদের ফেসবুক লাইভে আপনারা কোশ্চেন করতে পারেন, এবং সেগুলো আমরা ইমন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখান থেকে নাই তোমার। আচ্ছা, ফেসবুকে ঢুকি। রিশাদ, তুমি ফেসবুকের কমেন্ট থেকে সেরকম কমেন্টও দেখছি না, কেউ তো কোশ্চেন করছে না। আচ্ছা তাহলে তো আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি সম্ভবত, যেহেতু কারো কোনো কোশ্চেন নেই আজকে।